সাঁড়াশি চাপ বোধহয় একেই বলে। একদিকে বিদ্রোহীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, আর অন্যদিকে একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি থেকে ইডির সমন। আর এরই মধ্যে আত্মসহায়কের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালালো পুলিশ। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও এক ঘরে করে বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বিস্তারিতভাবে সেই সমস্ত আপনাদের সামনে আনবো, কিন্তু শুরুতে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ের খোঁজে তালা ভেঙে কালীঘাটের বাড়িতে পুলিশ তল্লাশি চালালো। একেবারে সময় ধরে ধরে কখন কিভাবে পুলিশ এই কাজ করলো আপনাদের সামনে রাখবো। প্রথমে ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 2টো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি সেইখানে পৌঁছে গেল পুলিশ। শালবনী থানার পুলিশ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাত 2টোয় পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। তারপর দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হলো পুলিশের তরফে। ঘন্টা পেরিয়ে যায়, 1 ঘন্টা পেরোলো, 2 ঘন্টা পেরোলো, 3 ঘন্টা পেরোলো, 4 ঘন্টা পেরোলো। ঘড়ির কাঁটায় যখন 6টা 20 তখন ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে সঙ্গে নিয়ে একেবারে 2টো তালা সেটা ভাঙা হলো, কাটা হলো, এবং তারপর 6:30টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে পৌঁছে গেল পুলিশ। তল্লাশি চালানো হলো। 6:30টায় চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে 7:45 নাগাদ পুলিশ তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে গেল। পুলিশ বেরিয়ে যাওয়ার পর 8টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর এইবার দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলো। তল্লাশি দীর্ঘক্ষণ অপেক্ষার পর তল্লাশি চললো, কিন্তু তারপর সুমিত রায়ের খোঁজ না পেয়ে পুলিশ চলে গেল। এই গোটা ঘটনা নিয়ে, তল্লাশি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে। তালা ভেঙে পুরো বাড়ি সার্চ হয়েছে। কিন্তু এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো কে এই সুমিত রায়, কেন তার খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে রাত 2টোর সময় পৌঁছে গেল। এই সুমিত রায় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। মূলত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে শালবনী থানাতে যে অভিযোগ দায়ের হয়েছে এবং যাকে গ্রেফতার করা হয়েছিল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার জমি কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেখান থেকে পুলিশের দাবি অনুযায়ী কোটি টাকারও বেশি সুমিত রায়ের কাছে পৌঁছেছে। তার তল্লাশিতে অনুসন্ধানে পুলিশ পৌঁছে গেছিল। কিন্তু তাই বলে স্বপনদা রাত 2টোর সময় একজনের বাড়িতে পৌঁছে যেতে হবে? এ কাউকে ঘুমোতে দেবেন না নাকি আপনারা? না, পুলিশ তো তার দায়িত্ব পালন করেছে। মাত্র একটা বড় কেস শালবনীতে ঘটেছে, সেখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। সেই অর্থ সুজয় হাজরার মাধ্যমে সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে বা সুমিত রায়ের কাছে পৌঁছেছে। এই ধরনের একটা কেস, এই ধরনের অভিযোগ সেখানে তৈরি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করছে। সেই ইনভেস্টিগেশন টিম এবং ওখানকার পুলিশ অথরিটি উইথ সার্চ ওয়ারেন্ট তারা এসছেন। এখানকার স্থানীয় পুলিশকে তারা জানিয়েছেন, ইন্টিমেশন দিয়েছেন। দেওয়ার পর তারা যে ট্রেস করেছেন যে এই সময় কালীঘাটের নির্দিষ্ট একটা জায়গাতে ওই সুমিত রায় আছে, সেটা তারা জানতে পেরেছেন। সেই তথ্যের উপর নির্ভর করে তারা গেছেন। এটা আইনসম্মত বা একদম পুলিশকে অধিকার দেওয়া আছে। যদি কোনো সাসপেক্ট কোথাও থাকে যে হ্যাঁ ও এই জায়গাতে আছে, তাকে এই সময় না গেলে তাকে ধরা যাবে না, সে পালিয়ে যেতে পারে, তথ্য সে নষ্ট করে দিতে পারে, তো সেখানে তারা পুলিশ যেতেই পারে। জরুরি ভিত্তিতে সেখানে রেড করতে পারে, রাত্রেও রেড করতে পারে। এটা পুলিশকে অধিকার দেওয়া আছে। সেই ভিত্তিতে তারা গেছে। পুলিশকে সহযোগিতা না করার জন্য অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত ছিল। কেন পুলিশকে সহযোগিতা করেনি? কেন 4 ঘন্টা সেখানে তাদেরকে অপেক্ষায় রেখেছিল? সেই সময় তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কিনা? কারণ তাদের কাছে তথ্য নির্ভর ছিল যে ওই সময় সে ছিল, পালিয়ে গেছে কোনোভাবে। এটাও হতে পারে। এটা দ্বিতীয় জিনিস আমার মনে হচ্ছে যে তাদের এই রেড করার খবরটা, অভিষেক ব্যানার্জির বাড়িতে যাওয়ার খবরটা কোনোভাবে অভিষেক ব্যানার্জি কেউ দিয়ে দিয়েছেন, এটাও হতে পারে। পুলিশের এটাও তদন্ত করা। কেন মনে হচ্ছে? নইলে ওই সময় যাকে তারা দেখছেন যে ওই সময় তার লোকেশন ওখানে দেখাচ্ছে, সে ওই মুহূর্তের সময় কোথায় চলে গেল? এইটুকু সময়ের মধ্যে সে কোথায় চলে গেল? নিশ্চয়ই কিছু একটা আছে, খবরটা পৌঁছে দিয়েছে, হতে পারে। এবং তার জন্য তারপরেই দেখা গেল মোবাইলটা সুইচ অফ। এটা যদি দেখে তার আগে পর্যন্ত মোবাইল খোলা। কিন্তু যেই পুলিশ যাচ্ছে শালবনী থেকে কালীঘাট থানা বা বিভিন্ন জায়গা থেকে পুলিশ যখন সেখানে পৌঁছচ্ছে,
তারপর কিন্তু তাকে আর পাওয়া গেল না, তার মোবাইলটাও সুইচ অফ মানে হয়ে এই গেল। পুরোটার মধ্যে একটা রহস্যের গন্ধ স্বপনদা পাচ্ছেন যে রহস্য কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টাওয়ার লোকেশন থাকা সত্ত্বেও সেখানে পৌঁছে সুমিত রায়ের হদিশ পুলিশ পেল না এবং এখনো পর্যন্ত কেন পাওয়া গেল না, এইটা নিয়ে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি দর্শকদের মনে করিয়ে দিই যে এই যে সুজয় হাজরা, মেদিনীপুরের যিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে 6 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি জেলা সভাপতিও ছিলেন তৃণমূল কংগ্রেসের। তাকে জিজ্ঞাসাবাদ করে এই সুমিত রায়ের নাম সামনে এসেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু আমি যে অসহযোগিতার প্রশ্ন স্বপনদা তুলছেন, আমি সেই প্রশ্ন নিয়েই দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি এই যে সুমিত রায়কে পুলিশ খুঁজছে দূর দূরান্ত পর্যন্ত, এর সঙ্গে এখনো এই পর্যন্ত দাঁড়িয়ে দেবনারায়ণ দা না বা অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসেছে অন্তত এই ক্ষেত্রে, কিন্তু তাহলে 4 ঘন্টা ধরে অসহযোগিতা কেন? 4 ঘন্টা ধরে বিস্তর ডাকাডাকি করা হয়েছে। শুধু তাই নয়, ডিএমজিকে ডেকে পুরো গ্যাস কাটার দিয়ে তালা কেটে ভেতরে ঢুকতে হয়েছে। আমি বলছি কেন এই অসহযোগিতার ছবিটা দেখতে হলো আজকে? কণিকা কাব্যকান্ত রবীন্দ্রনাথ চালক কবিতা লিখেছিল, অদৃষ্টের সুধালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে। আজকে সত্যি অদৃষ্ট কোথায়? এই বাড়িতে কেউ যেতে পারত? আমি প্রশ্নটা করছি। আজকে যে বাড়ি শত শত পুলিশের পাহারায় চারিদিকে থাকতো, আজকে সেই বাড়িতে রাত 2টোর সময় পুলিশ গেছে। প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই এটা যাওয়া উচিত, আমার আপত্তি নেই, কিন্তু এই বাড়ির সামনে কেউ যেতে পারতো না। এই বাড়ি একটা বদ্ধ, চারিদিকে পুলিশের বদ্ধভূমি এমনভাবে ছিল, বিরাট পাহারা ছিল, সেটা চলে গেছে। মানে তখন পুলিশ পাহারা দিত, এখন পুলিশ অদৃষ্টের সুদালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে। আজকে ঈশ্বরের এইটা অদৃষ্ট তো নিশ্চয়ই। এখন আসি এই প্রশ্নে, হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ আছে, সুমিত রায়ের খোঁজে চলে গেছে। এখন সুমিত রায়ের খোঁজে 2টোর সময় একটা বাড়িতে, এটা তুমিও জানো, রাত 2টোর সময় কোনো বাড়িতে, এটা নিয়ে বহু আগে বহু কথা হয়েছে। এমনকি তোমার মানে যে আগে কংগ্রেসের আমি বলছি দেবনারায়ণ প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, তিনি বিস্তারিত বলবেন, কিন্তু বলছি এরকম কোন নিষেধাজ্ঞা আছে নাকি যে রাত্রিবেলা তদন্তের প্রয়োজনে পুলিশ বাড়িতে যেতে পারবে না? আমি আসবো অরিন্দম দা, কিন্তু আমার এই প্রশ্নটা রইল। আলোচনা হয়েছে 2টোর সময় ভাবে যাওয়া যায় না, যেতে হবে, কেন আটক করে রাখতে পারে, কিন্তু 2টোর সময় একটা লোককে বিব্রত করে করা যায় না। আপনার বাড়িতে যদি কোনো খুন করার না, এটা নিয়ে আলোচনা হয়ে যাবে না, নিশ্চয়ই চারিদিকে থাকবে। এটা কখন হয়? আলোক সকালে গিয়ে আছে, আরে আইনের কোথায় আছে? কৌস্তবকে কি করেছিল? আইনের কোথায় বলা আছে? তা নিয়ে এই এবিপি আইনের কোথায় বলা আছে? কৌস্তবকে কি করেছিল? কোথায় বলা আছে আপনি বলুন। আজকে কৌস্তব আইনের কোথায় বলা আছে? তার বাড়িতে আছে এই তৃণমূলের, আরে কোথায় বলা আছে? আপনার কাছে কেন বেশ বেশ, আমি শুধু হচ্ছে রাত্রে কেন, আচ্ছা রাত্রে কেন যাবে? আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব যে আরজি করের ঘটনা যখন ঘটছে, তার অন্যতম প্রতিবাদী মুখ যে জুনিয়র ডাক্তার ছিলেন, তাকে তার বাড়িতে, দক্ষিণ 24 পরগনার সেই বাড়িতে একেবারে কাকদ্বীপে 40 থেকে 45 জনের একবার একটা টিম পুলিশের কখন পৌঁছে গেছিল? ওই গভীর রাতে পৌঁছে গেছিল। আমি বলছি তখন এইরকম, এটা তো আমি একটা দৃষ্টান্ত দিলাম, এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যখন এই অভিযোগগুলো যে শাসক দলের বিরুদ্ধে যখনই কোনো একটা অপরাধের ক্ষেত্রে, কোনো একটা অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ যখন সামনে এসেছে, পুলিশের এই ভূমিকাটাই দেখা গিয়েছে। কিন্তু আমি আবার বলছি, আইনের পাঠটা এখানে অরিন্দম দা আছেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আমি যখন সুমিত রায়ের প্রসঙ্গ বারে বারে সামনে আসছে, সুমিত রায় নিয়ে, সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ পৌঁছলো, তল্লাশির পর পাওয়া গেল না, তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আমি দর্শকদের সামনে রাখবো, তারপর অরিন্দম আচার্যের কাছে ফিরছি। দেখুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেববাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব, ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না। এখন সব আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো
ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না, তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত্রা এরা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। দেখুন, যে কোনো দায়িত্বশীল নাগরিকের কর্তব্য হচ্ছে তদন্তে সহযোগিতা করা। এক্ষেত্রে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব আরো বেশি, তার কারণ তিনি হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, একজন ল মেকার। সেখানে এই রকম অভিযোগটা কেন উঠবে যে তদন্তে অসহযোগিতা করার? 4 ঘন্টা ধরে ডাকাডাকির পরেও কেন গেট খুলে দেওয়া হলো না? কিন্তু আমি অরিন্দম আচার্যের কাছে এক তো হচ্ছে ওই সময় পুলিশে যাওয়া নিয়ে বারবার দেবনারায়ণ প্রশ্ন তুলছে, তার উত্তর চাইবো, এবং উত্তরটা চাইবো যে রাত্রি 2টো থেকে এখন আমরা আলোচনা করছি, ঘড়িতে সন্ধ্যে 6:10, এখনো পর্যন্ত খোঁজ পাওয়া গেল না সুমিত রায়ের। দেখুন, প্রথম কথা বলছি যে দেবনারায়ণবাবু যে কথাটা বলেছেন উনি ঠিক কথা বলেন। কারণ হচ্ছে আপনি কৌস্তববাবুর সম্পর্কে যে কথাটা বললেন এটার সাথে এটা মেলাবেন না। আরে ভাই, আমরা দিল্লিতে গেছি, রাত 2টোর সময় আমরা অ্যারেস্ট করে নিয়ে চলেছি। কেন? ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন। দাঁড়ান, আমাকে বলতে দিন। আপনি একজন অধ্যাপক, আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে অনেক ছাত্রছাত্রী আজকে মানুষ হচ্ছে, আপনি অনুগ্রহ করে আমাকে বলতে দিন। প্রথম কথা হচ্ছে যে এই অ্যারেস্টটা কিসের জন্য? এমএলএ কখনো কিন্তু সাফিসিয়েন্ট এভিডেন্স না থাকলে অ্যারেস্ট করে না। আপনারা জানেন যে ওই যে এমএলএ যে সুজয় হাজরা, এটাকে অ্যারেস্ট করার পরে কি করা হয়েছিল? প্রলংড ইন্টারোগেশন করে ইন্টারনি আপনি টাওয়ার লোকেশনের মাধ্যমে শুনে নিন, টাওয়ার লোকেশনের মাধ্যমে সুমিত্রার লোকেশন পাওয়া গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুলিশ ওখানে গিয়ে চা খাবে? আপনি কি বলছেন? আপনার আমার হলে যে আইনটা দেখছি সেটার সাথে সাথে লক আপ হয়ে যাচ্ছে, আর রাজামশাইরা বিত্তশালীরা যখন একই আইন হচ্ছে তাদেরটা লটা কেঁপে যাচ্ছে। আপনি কি বলছেন? গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর আগে তো দর্শকেরা জানেন যে যতবার সিআইডি সমন দিতে বা নোটিশ ধরাতে গেছে দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যখন থাকি না আমাকে না জানিয়ে পুলিশ বা সিআইডি আসে। আমি বলছি কারুর বাড়িতে গেলে বা কাউকে যদি নোটিশ ধরাতে দিয়ে যেতে হয় আমি তাকে জানিয়ে যেতে হবে নাকি যে আমি যাচ্ছি মশাই আপনি থাকবেন? শুভশ্রী বাবু, যে কোনো তদন্তের ক্ষেত্রে কি এইভাবে পুলিশ যায় নাকি? না না না, একেবারে বাজে কথা বলছে, একেবারে অপদার্থের মতো বলছে। আমি আপনাকে বলে দিচ্ছি কেন জানাতে যাবে। মেইনটেনিং অল ফর্মালিটিস, অবটেনিং দ্য পারমিশন ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট অথরিটি অ্যান্ড আদার্স, মেইনটেনিং। এই যে ব্রেকিং ওপেন দ্য প্যাডলক, আপনি লক্ষ্য করে দেখুন তালাটা কিন্তু আজকে ওই হাতুড়ি দিয়ে করেনি, তার মানে কি ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে এসছে। মানে কত আপনি দেখুন কত নিখুঁত কাজ করছে, তার সত্ত্বেও সমালোচনা হচ্ছে। আজকে যেটা করেছে আপনি দেখবেন ভিডিও কমপ্লিট করা হয়েছে অ্যাজ বিকজ অন রেকর্ড আজকে এটাকে প্রডিউস করবে ইয়েতে, এবং ইফ নেসেসারি যে নন কোঅপারেশন করেছে তার জন্য অ্যারেস্ট করা দরকার। আমি মনে করে থাকি অ্যারেস্ট করা দরকার। কেন তাদের ক্ষেত্রে আজকে এত রিল্যাক্সেশন করার কথা বলছেন আজকে আপনি যে নন কোঅপারেশন করেছে? আর উনি যেটা বললেন শুনুন, মহিলার ক্ষেত্রে একমাত্র আছে সানসেট আগে একটা করে মহিলা। আপনি এটা শুনে নিন প্লিজ। আপনি একজন শিক্ষক, আপনি একজন অধ্যাপক, মানুষকে মিসগাইডেড করবেন না। মহিলার ক্ষেত্রে আমরা সারা রাত বসে থাকবো, সকাল উঠবে, সূর্যকে সাক্ষী রেখে আমরা অ্যারেস্ট করবো বা সিজার লিস্ট করবো, কিন্তু এইসব ক্ষেত্রে কোনো নিয়ম নেই। আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? অতএব আমি মনে করে থাকি এখানে কথা উচিত ছিল আপনি রাত্রি এখানে শুনুন কেন শুনুন হয়েছিল এই আইনটা আনন্দ ভাই আমি বলছি এক তো হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তা বলছেন যে তদন্তের স্বার্থে যে কোনো সময় পুলিশ যেতে পারে, আর দ্বিতীয় কথা হচ্ছে দেবনারায়ণ এর আগে তো দিনের বেলাতে গেছিল, তখনও পর্যন্ত এই অসহযোগিতার অভিযোগ সামনে এসেছিল। শেক্সপিয়ার লেখে নিয়ে বারবার তো আটকে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। এই তো ছবি তো একেবারে লাইভ টেলিকাস্টে আমরা দেখিয়েছি সব। আমি জানি না মানে দেবনারায়ণ বিশেষ কোনো কারণে গোটা বিষয়টাকে না আমরা তো আলোচনা করেছি তাকে কেন রাত্রি গেল এইটা নিয়ে কৌস্তব পুরো হাইকোর্টে পুরো তাই নিয়ে পরের দিন বেল হয়ে গেছিল। কেন রাত্রি? আমি আবার বলছি এই রাত্রে যাওয়ার মধ্যে কোনো আইনি নিষেধ নেই। তো প্রাক্তন পুলিশ কর্তা দীর্ঘ তার কাজের অভিজ্ঞতা, তিনি সেই অভিজ্ঞতায় বলছেন। আর দ্বিতীয়ত আমি আবার বলছি এর আগে যখন দিনের বেলাতে সিআইডি গেছিল তখনও পর্যন্ত এই অসহযোগিতার ছবি আমাদের দেখতে হয়েছে। এই তো মানে এ তো বহুদিনের পুরনো নয়, এই হালেই ঘটনাগুলো ঘটেছে। সমন্দা সিআইডিকে ঘন্টার পর ঘন্টা গেটের সামনে দাঁড় করিয়ে রাখছে, তার ওখানে স্পেসিফিক একটা কারণে সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা সেখানে গেছে একজনকে, একটা সাসপেক্ট কোনো একটা দোষীকে সেখানে ধরার জন্য, সেখানেও তাকে ঢুকতে দেবে না। একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে। আর এখন তো একটা পরিষ্কার তৃণমূলের অফিসিয়াল মুখপত্র কুণাল ঘোষ নিজে
এই ঘটনাকে তাকে বলেছে যে এদেরকে মানে উনি একটা অন্যান্য বাজে মন্তব্য করেছেন, বাজে করেছেন, তো তার দলের লোকেরা যখন তাদেরকে বলছে যে কোথায় এইসব এদেরকে তো এক্ষুনি ধরা উচিত, এদেরকে তো এইসব করা উচিত, দল থেকে বলছে। আমরা কি বলছি, আমরা তো আইনটা যেটা সেটা বলছি, আইন মাফিক পুলিশ সঠিকভাবে তার বাড়িতে তল্লাশিতে গেছে এবং এটা জরুরি অবস্থা যদি হয়, এমার্জেন্সি সিচুয়েশন যদি হয়, পুলিশ যে কোনো মানুষের রাত্রে রেড করতে পারে, এটা আইনসম্মত। আবার বলছি এখানে কোনো অন্যায় নেই, কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে কোথায় গেলেন আপনারা? যখন কোনো একটা মানুষ বিরোধী দল করার জন্য বা কিছু লেখার জন্য আপনারা মানুষকে জেলে পাঠাতে কুণ্ঠাবোধ করেননি, তো আপনারা যদি আইনের সহযোগিতা করেন, আপনার পিএকে কেন বলছেন না সারেন্ডার করতে? যাও বাবা তুমি পুলিশকে সারেন্ডার করো নিজেকে এবং পুলিশের কাছে গিয়ে বলো হ্যাঁ আমার বিরুদ্ধে কি আছে, কি অভিযোগ আছে, আমি জবাবদিহিতে তৈরি আছি। সারেন্ডার করতে অসুবিধা আমি বলছি এইটা, এই যে আমি বলছি এই যে আইনের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করা, এটা কি ক্ষমতা যাওয়ার পরেও আমি এখনো ক্ষমতায় রয়েছি এই একটা মানসিকতা কাজ করছে, সেই কারণে এই ছবিগুলো দেখা যাচ্ছে। ঔদ্ধত্য আচরণ, এটাকে বলে ঔদ্ধত্য আচরণ। একটা মানে কি বলবো, বেড়ে পাকা ছেলের এইসব যে জিনিসটা চলছে, একটা ঔদ্ধত্য সূচক জিনিসটা আছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এত ক্ষমতা হারিয়েছে, সব হারিয়েছে, তারপরও এই ধরনের ঔদ্ধত্য আচরণ কি করে থাকে, এটা অবাক করার মতো। আমি বেশ, স্বপনবাবুকে একটু কথা বলে নিচ্ছি। স্বপনবাবু, আপনি যেটা বললেন না, ইনভেস্টিগেশন করার সময় আইও ঠিক করে যে সেই সময় সে পালাতে পারে কিনা। আমার যদি সেখানে প্রমাণ আমি বুঝে যাই যে এই লোকটা পালাতে পারে, এবং দেখতে হবে যে না, আমাদের অধ্যাপক সাহেব যেটা বলছেন, আপনাকে মনে রাখতে হবে যে দুর্নীতি কোটি কোটি টাকা। আপনিও যার কথা বলছেন সেটা দুর্নীতি নয়, ওটা হচ্ছে প্রতিহিংসামূলক আচরণ। আর এটা হচ্ছে দুর্নীতি, এটা হচ্ছে স্পেসিফিক একজন এমএলএ কে অ্যারেস্ট করেছে, এক্স এমএলএ কে, কোটি কোটি টাকার ব্যাপার। তার সাথে টাওয়ার লোকেশন পেয়েছে। আশঙ্কাটা তো থাকে যে যদি যার খোঁজে যাচ্ছে বা তাকে যদি জানিয়ে যাওয়া হয়, তার তো একে হচ্ছে পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, দ্বিতীয়ত যখন তদন্তকারী সংস্থা যায়, এই দেখুন যখন এর আগে যখন শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে ইডি গেছিল, তখন প্রশ্ন উঠেছিল লোকাল থানাকে কেন জানিয়ে যাওয়া হয়নি। এ তো স্পষ্ট তখন যুক্তিটা এবং সঙ্গত যুক্তি দেওয়া হয়েছিল যে প্রশাসনের একটা অংশের সঙ্গে শেখ শাহজাহানের যোগসাজশ রয়েছে, যদি লোকাল থানাকে জানিয়ে যাওয়া হতো শেখ শাহজাহান একেবারে পালিয়ে যেতেন, যদিও পালিয়ে গেছিলেন পরে, এই একটা আশঙ্কা সবসময় থেকে থাকে। কিন্তু আমি এইখানে প্রতীক চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে, এই যে সুমিত রায়, ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, কি বলছেন তাপস রায়, দেখাবো একবার রাজ্য শিল্পমন্ত্রী। ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয়, সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি, সবই তো থ্রু সুমিত। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সই জালিয়াতিতে আগের দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল 5.5 ঘন্টা, আবার তাকে আগামীকাল সিআইডি ডেকে পাঠিয়েছে ভবানী ভবনে। পরশুদিন প্রাইমারিতে দুর্নীতি মামলায় ইডি তলব করেছে, তারপরের দিন একেবারে উস্কানিমূলক ভাষণের জন্য সিআইডি তলব করেছে। তার মধ্যে আবার প্রতীকদা অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারে যিনি একটা সময় বিজেপির প্রার্থী ছিলেন, তিনি সরাসরি অভিযোগ করছেন দুর্নীতির, এবং অঙ্কটা প্রায় 250 কোটি টাকা। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি এটা একটা রাজনৈতিক সংস্কৃতি যে যারাই এই ধরনের অভিযুক্ত হবে তাদেরকে গার্ড করবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা রাজীব কুমার থেকে শুরু করে একদম সোনা পাপ্পু অবধি আমরা দীর্ঘ ইতিহাস রয়েছে। আজকেও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন ওখানে, যে ওখানে সার্চ হচ্ছে কি হবে না হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্ব করেন যে তিনি যখনই সমন হয় তিনি হাজির হয়ে যান, তিনি সমস্ত সময় কোঅপারেট করেন। তাহলে আত্মসহায়ক কেন কোঅপারেট করছে না? সৎসঙ্গে তো স্বর্গবাস হয়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তার আত্মসহায়ক শিখলেন না যে তদন্তর জন্য সহযোগিতা করতে তাকে হাজিরা দিতে হবে? আজকে আমার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি করে ইন্টারোগেট করা দরকার। হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ তুলে নিয়ে যেতে পারে যে তার আত্মসহায়ক কোথায় গেছে। আত্মসহায়ককে যদি খুঁজে না পাওয়া যায় আর তার ফোনের লোকেশন যদি ওখানে থাকে, তাহলে আমরা এটাও সাধারণ মানুষ মনে করতে পারে যে আসলে এই ফোন নিয়ে সব ডিলিংসগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। না, আত্মসহায়কের ফোনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ইউজ করছেন যে তার বাড়িতে লোকেশন রাত্রিবেলা আছে,
তারপরে পুলিশ ওখানে গার্ড দিচ্ছে, অথচ যখন সকালবেলা যাচ্ছে তিনি নেই, তার মানে ফোন আছে অথচ লোকটা নেই। তাহলে এই ফোনের সমস্ত কিছু কথাবার্তা ডিলিংস সব অভিষেক বন্দ্যোপাধ্যায় করে সুমিত রায়ের নাম দিয়ে। এই অভিযোগ আসতেই পারে এবং আমার মনে হয় সুমিত রায়ের দীর্ঘ দিন এখন হয়তো গায়েব থাকবেন। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই জিজ্ঞাসাবাদ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইন্টারোগেট করা যে কিভাবে এই ধরনের আসলে সুমিত রায়ের থেকে তো সবকিছু আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম ফাইনাল ডিসিশন নেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিটাও অত্যন্ত প্রশ্ন তুলছে যে ওইখানে কি এমন, কে সুমিত রায় যে তাকে গার্ড করতে গেলে, তাকে ধরতে গেলে একদম মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে মাথার দিকে ইঙ্গিত করছেন বা প্রতীক চট্টোপাধ্যায়। দেখুন, একাধিক সম্ভাবনার কথা আলোচনার এই পর্বে বারে বারে উঠে আসছে, কিন্তু আমাদের নজর থাকবে যে সুমিত রায় তার কতক্ষণে হদিশ পুলিশ পায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।